ওই পাশে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ রাসেল, এবং তোমাদের আজকে জিকে লেকচার 4 যে ফ্রি ক্লাসগুলো আমাদের এই পড়ালেখা প্ল্যাটফর্ম থেকে তোমরা করছো, সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে জিকের 4র্থ লাইভ ক্লাস করছি। এবং আজকে যে টপিকটা আমি তোমাদেরকে পড়াবো সেই টপিকটা নিয়ে তোমরা অনেক আগে থেকে স্টাডি করছো এবং অনেক কিছুই জানো, কিন্তু তার বাইরে গিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের অনেক খুঁটিনাটি জানতে হয়। এবং আজকের ক্লাস থেকে তোমাদেরকে আমি এটা বলবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা নাম্বার তোমরা এনশিওর করতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছে ইতিমধ্যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দাও, অথবা নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে রাখো। এর পূর্বে যে ক্লাসগুলো হয়েছে তোমরা সেই ক্লাসগুলো করেছো কিনা সেই বিষয়টা একটু কমেন্ট সেকশনে জানাও। আমাদের জিকে লেকচার 3 পর্যন্ত হয়েছে, যেখানে আমি 2টি ক্লাস নিয়েছিলাম এবং তোমাদের ইয়াসিন স্যার একটি ক্লাস নিয়েছিল। আজকে আমাদের জিকের 4র্থ ক্লাস, এবং আজকের ক্লাসটি আমি তোমাদের আমি শুরু করব। তোমরা বলো যে আমাকে ঠিকঠাকভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং সবকিছু শোনা যাচ্ছে কিনা। যদি দেখা যায় এবং শোনা যায় তাহলে আমরা ক্লাসে চলে যাব। ঠিক আছে, যে ঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। যে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই লাইভে যুক্ত হয়েছো, একটু বলো যে আমাকে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, যদি ঠিকভাবে শোনা যায় এবং দেখা যায় তাহলে আমরা ডিটেলস ক্লাসে চলে যাব। ওকে, দেখতেই পাচ্ছ আজকের ক্লাসটি তোমাদের জন্য সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের যে বিষয়টা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ইউনাইটেড নেশন। ঠিক আছে, ইউএন। এই ইউএন বা জাতিসংঘ সম্পর্কে আমাদের এই অনেক কিছুই জানা আছে, কিন্তু যেভাবে জানলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সহজে উত্তর করা যাবে সেই বিষয়ে খুঁটিনাটি আজকে আমরা জানার চেষ্টা করব। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে একটু কমেন্ট সেকশনে জানাও কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি দেখছো এবং ঠিকঠাকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। কমেন্ট সেকশনে জানাও, দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও। যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে একটু কমেন্ট সেকশনে জানাও। আনিকা নূর বলেছে ঠিক আছে ভাইয়া, ওকে ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাব। কেমন, যে তোমরা বলো কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি দেখছো এবং তোমরা নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে রাখো। ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাসনিম আফরোজ যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং সামিহা যুক্ত হয়েছে, এবং মাহিন যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে। যদিও বা একটু দূরে কমেন্ট সেকশন আমি একটু কম দেখতেছি, তারপরেও তোমাদেরকে বলছি যে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো। এর পূর্বের ক্লাসগুলো তোমরা করেছো কিনা এটা একটু আমাকে জানাবে। এর পূর্বের ক্লাস হয়েছে 3টি জিকেতে, আমি 2টি ক্লাস নিয়েছিলাম এবং তোমাদের ইয়াসিন স্যার ক্লাস নিয়েছে। আজকে 3য় ক্লাসের পরে আমাদের 4র্থ ক্লাস, এবং এলমা যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কথা আর না বাড়াই আমরা আলোচনায় চলে যাই। তো তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমি আবার বলছি আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু জাতিসংঘ। কি জাতিসংঘ, অর্থাৎ জাতিসংঘ যে জিনিসটা সেটার বিষয়ে আমাদের একটু ইতিহাস সম্পর্কে জানতে হবে। যেমন ধরো ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার প্রথম, এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 1918 সাল পর্যন্ত, তাই না? এই সময়ের পরে যে 1919 সাল এবং 1920 সালে একটি সংগঠন গড়ে উঠেছিল সারা পৃথিবীতে, যেটাকে বলা হয় জাতিপুঞ্জ। কি বলা হয়? জাতিপুঞ্জ বলা হয়। ঠিক আছে, সেই পুঞ্জ যেটা, সেই জাতিপুঞ্জ থেকে আমরা সরে এসে পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, এই ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড যেটা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা হচ্ছে 1939 থেকে 1945 সাল পর্যন্ত, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাহলে এই সময়ের যে বিভীষিকাময় অবস্থা, তোমরা জানো যে বিশ্বযুদ্ধ মানে হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলো সেই বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ সেখানে তোমার ধ্বংস হয় বা প্রাণ বিনাশ হয়। সেই প্রাণ বিনাশ এবং ধ্বংসযজ্ঞ দেখার পরে বিশ্ব নেতা যারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে বা কাজ করেছিল সে সময়ে, তারা চিন্তিত হয়ে পরবর্তীতে একটি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালে একটি সংগঠন গড়ে তোলে, যেটা অদ্যাবধি পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, অর্থাৎ সেটা হচ্ছে ইউনাইটেড নেশন, বা যেটাকে আমরা সংক্ষেপে ইউএন বলি। কি বলি? ইউনাইটেড নেশন, বা সংক্ষেপে আমরা সেটাকে কি বলি? ইউএন বলি, যেটার বাংলা অর্থ হচ্ছে কি? জাতিসংঘ। তাহলে
জাতিসংঘের বিষয়ে আমরা পূর্ববর্তী বছরগুলোতে আসা দু একটা প্রশ্ন দেখব, এরপরে হচ্ছে প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে স্টাডি করলে সেই জাতিসংঘ সম্পর্কে আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে সেই বিষয়ে তোমাদের কিছু স্লাইড এখানে অন্তর্ভুক্ত থাকবে। এরপরে আবার থাকবে হচ্ছে তোমাদের বেশ কিছু এমসিকিউ, অর্থাৎ তাহলে আমরা প্রথমে দুই একটা প্রশ্ন দেখব যে জাতিসংঘ থেকে কিভাবে প্রশ্ন আসে, এরপরে আমরা আবার কি দেখব যে জাতিসংঘ রিলেটেড অনেক তথ্য আমরা জানবো, এরপরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যে জাতিসংঘ সম্পর্কিত এমসিকিউ সম্পর্কে। ওকে, একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি। আচ্ছা, অপশন দিতে হবে, তাহলে অপশনে দেখো জাতিসংঘে যে কার্যকর আছে, হ্যাঁ, এবং এমন দুটি ভাষা যেটা প্রধান দুটি কার্যকরী ভাষা, এই দুটি ভাষা কি কি একটু বলো তো দেখি, যে জাতিসংঘের কার্যকরী ভাষা দুইটি কি কি। আজকের রাত 9টায় ক্লাসটা হচ্ছে প্রবলেম সলভিং, যেটা মূলত কমার্সের শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমরা উত্তরটা তোমরা করতে পারতেছো কিনা। এটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা পূর্ববর্তী বছরের প্রশ্ন, এবং এর বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ অধিভুক্ত যে কলেজগুলো আছে 24টি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতেই মূলত এরকম প্রশ্নগুলো হয়েছে যেগুলো এখানে তোমরা দেখতে পাবে। তাহলে উত্তর অলরেডি অনেকেই করেছে, যে উত্তর হচ্ছে ইংরেজি এবং হচ্ছে ফার্সি, অর্থাৎ এই দুইটি বিষয় যে কার্যকরী, সবচেয়ে বেশি কার্যকরী, এবং অফিসিয়াল ভাষার সংখ্যা কিন্তু এর চেয়ে বেশি। আমরা যদি বলি যে এখানে রুশ ভাষাটাও কিন্তু অফিসিয়াল ভাষা, কিন্তু কার্যকরী হিসেবে আছে প্রধান দুটি ভাষা, ইংরেজি এবং কি ফরাসি, এই দুটি ভাষা। ঠিক আছে, অনেকে সঠিক উত্তর দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ। যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি জানি না আসলে ক্লাসের রিচ একটু কমে গেছে আমাদের, তোমরা একটু ক্লাসটা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, পরবর্তীতে তোমাদের বন্ধু বান্ধবী যাতে যুক্ত হতে পারে। এবার বলো, জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কখন স্বাক্ষরিত হয়, সেটা এখানে অপশনে আছে। কোথায় স্বাক্ষরিত হয় সেটার বিষয়ে এখানে দেখো, একটু খেয়াল করো যে লন্ডন যেটা ইউকেতে অবস্থিত, প্যারিস যেটা ফ্রান্সে, নিউ ইয়র্ক যেটা জানো তোমরা নিউ ইয়র্ক শহর, এরপরে সান ফ্রান্সিসকো। তাহলে উত্তর কোনটা হতে পারে তোমরা একটু কমেন্ট সেকশনে জানো তো দেখি। প্রথমে আমরা কয়েকটা এমসিকিউ দেখবো, এরপরে হচ্ছে আমরা ডিটেইলস একদম জাতিসংঘ সম্পর্কে প্রত্যেকটা কিছু জেনে নেব। এটা বিশ্ববিদ্যালয়ে আসছে, তুমি বিশ্বাস করো আর নাই করো আমি জানি না, তোমরা সহজ দেখে মনে করো না যে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে না, এটা বিশ্ববিদ্যালয়ে আসে এবং এরকম প্রশ্নই আসে, এর থেকে কঠিন প্রশ্ন এত বেশি আসে না, আসলেও সেটা 20 থেকে 25%। ঠিক আছে, তো কমন বিষয়গুলো আমাদেরকে জেনে ফেলতে হবে। ঠিক আছে, ওকে, তোমরা অনেকে উত্তর করেছো, এখানে সান ফ্রান্সিসকো বলেছো। দেখো উত্তর কি হতে পারে সেটা আমরা এখন দেখবো। উত্তর কি হতে পারে দেখো, সান ফ্রান্সিসকো, এটা বিগত সালে আসা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন। কমেন্ট সেকশনে তোমরা উত্তর দিতে থাকো, যেমন উত্তর ভুল করেছে কায়সার হামিদ, ভুল করেছে নাহিদ, সুন্দর উত্তর দিয়েছে আসমা কাসেম, সুন্দর উত্তর দিয়েছে, তোমাদের অনেক ধন্যবাদ। এবং এর বাইরে এরপরের প্রশ্ন আমরা চলে যাই। এরপরের প্রশ্নটা হচ্ছে কি, জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি? আসলে যে বর্তমান মহাসচিবের নাম তোমরা বলতে পারবে, তোমরা কি এটা বলতে পারবে যে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিল? তাহলে দেখো, বর্তমান মহাসচিবের নাম হয়তো বলতে পারবে, কিন্তু যখন ইতিহাস থেকে আসবে যে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিল, তখন কিন্তু তোমরা অনেকেই যে উত্তর করতে পারবে না, কারণ ওটা সম্পর্কে না জানার কারণে তোমরা এটা পারো না। ঠিক আছে, আমাদের সাথে মাহি যুক্ত হয়েছেন এবং এলমা বলেছে ঘ। তাহলে এটার উত্তর কি? এইটার উত্তর আমি এখনো দেই নাই, তোমরা পারবে, এটা তোমরা অনেকেই পারবে। এর পূর্ববর্তী প্রশ্নের উত্তর অনেকেই দিচ্ছ এখনো। আচ্ছা, প্রশ্নের যে প্রশ্নটা সেটা বলছে কি, বর্তমান মহাসচিবের নাম কি? আচ্ছা দেখো, যে এটা সাম্প্রতিক একটা প্রশ্ন ছিল। সাম্প্রতিক প্রশ্ন মানে হচ্ছে কি, যে তোমরা সবাই জানো যে বর্তমান মহাসচিব যিনি, তিনি যে সময়ে যে জাতিসংঘের মহাসচিব হয়েছিলেন সেই সময়ে প্রশ্নটা এসেছিল। তাহলে যদি এমনও হয় যে 2025 সালে এসে যদি কোনো একজন মহাসচিব নিযুক্ত হন অ্যান্তোনিও গুতেরেসের পরে, তাহলে তার উত্তর কি হবে? অবশ্যই সাম্প্রতিক বিষয়ে জানতে হবে। তাহলে দেখো, বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষায় শুধুমাত্র তুমি ইতিহাস জানলে যেমন হবে না, একইভাবে তোমাকে যে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কেও জানতে হবে, ইতিহাস জানতে হবে, সাম্প্রতিক বিষয় সম্পর্কেও জানতে হবে,
এবং এই সমসাময়িক বিষয়ে তোমাকে আপডেট থাকতে হবে এবং সেটার জন্য দরকার নিয়মিত পত্রিকা পড়া। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা আমি তোমাদেরকে খুব বেশি রিকোয়েস্ট করব তোমরা নিয়মিত পত্রিকা পড়ার চেষ্টা করবা, অন্তত মানে ডেইলি তুমি আধা ঘন্টা করে হলেও একটা পত্রিকা, যে পত্রিকাটা তুমি পাবে সেখানে বিভিন্ন সম্মেলন সম্পর্কে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে, আমি এটা বলবো না তুমি ঘন্টার পর ঘন্টা ওই পত্রিকা নিয়ে ব্যয় করো, কিন্তু কি কি পড়তে হবে সেটাও তোমাকে বুঝতে হবে। এইটা নিয়ে আমি তোমাদেরকে একটা ক্লাস নিব ইনশাল্লাহ। যদি সেটা সম্ভব না হয় তোমরা যারা পেইড বেসে ভর্তি হবে তোমাদেরকে গ্রুপের মধ্যে কিন্তু নিয়মিত পত্রিকাগুলো দেওয়া হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, এটা আমি গত ক্লাসেও তোমাদের বলেছিলাম। পরবর্তীতে আমরা চলে যাই যে জাতিসংঘ সম্পর্কিত বিষয়ে, ঠিক আছে? জাতিসংঘ সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু যে প্রশ্ন যে জাতিসংঘ সম্পর্কিত এখন আমরা যে পয়েন্ট করে পড়বো, ঠিক আছে? জাতিসংঘ যেটা সেটা হচ্ছে বর্তমান বিশ্বের যে দেশগুলো, সেই দেশগুলোর সর্ববৃহৎ সংগঠন বলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি, বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের লক্ষ্যে এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে। তাহলে কি বিশ্ব শান্তি, অর্থনীতি ও সামাজিক অগ্রগতির জন্যই মূলত এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে। কোন বিশ্বযুদ্ধের পরে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তাহলে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কখন বলছি? 1939 থেকে 1945 সাল পর্যন্ত, ঠিক আছে? এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। লিখেছি ঠিকই কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করেছি ভুল। যাই হোক, এটা 1939 থেকে 1945 সালের এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পরে সারা পৃথিবীর যে শান্তি এটা এবং অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক অগ্রগতির লক্ষ্যে এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে। 1945 সালে, এই যে দেখো 45 সালে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে 24 অক্টোবর 51টি সদস্য রাষ্ট্র নিয়ে এর আবির্ভাব হয়েছে এবং বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 193টি। কয়টি? 193টি। আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। তাহলে কয়টি সদস্য নিয়ে জাতিসংঘের যাত্রা হয়েছে? 51টি সদস্য নিয়ে। এবং কয়টি সদস্য বর্তমানে আছে? 193টি। তাহলে জাতিসংঘের যে পূর্ববর্তী সংগঠন সেটার নাম হচ্ছে কি? লিগ অফ নেশন, যেটাকে বাংলায় বলে জাতিপুঞ্জ। কি বলা হয়? জাতিপুঞ্জ বলা হয়। তাহলে আবার বলছি যে জাতিসংঘের পূর্ববর্তী একটা সংগঠন ছিল যেটা প্রতিষ্ঠা হয়েছে 1920 সালে এবং এটার প্রেক্ষাপট ছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার প্রথম, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ কখন চলে? 1914 থেকে 1918 সাল পর্যন্ত এই প্রথম বিশ্বযুদ্ধ চলে এবং 1920 সালে এসে এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় এবং লিগ অফ নেশন। এখানে একটা তথ্য বলে রাখা ভালো, এই লিগ অফ নেশনের প্রতিষ্ঠাতা রাষ্ট্র ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইংরেজি হচ্ছে কি? ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যে প্রতিষ্ঠাতা রাষ্ট্র হলেও এই জাতিপুঞ্জ যেটা, এই লিগ অফ নেশনের সদস্য তারা ছিলেন না। এটাও তোমরা একটু মনে রাখবা। তাহলে যে জাতিসংঘ আমরা যেটা বলছি সেটার উত্তরসূরি বা পূর্বসূরি এটা হচ্ছে কোনটা? যে জাতিপুঞ্জ। কি পুঞ্জ? জাতিপুঞ্জ। এটা আমরা মনে রাখবো। এরপরে আমরা যাই পরবর্তী স্লাইডে। জাতিসংঘের সদস্য, এখানে একটু খেয়াল করো যে জাতিসংঘের যে সনদ, সেই সনদ মেনে চলতে আগ্রহী যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো চাইলে জাতিসংঘের সদস্য হতে পারে। তোমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে রাখো। হাবিব যুক্ত হয়েছেন আমাদের সাথে। এর আগে হাবিব আমাদের অনেক পুরাতন ছাত্র, সে মনে হয় এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, কিন্তু সেই মাঝে মধ্যে আমাদের পেজে উকি দেয় আর কি। ভালোবাসা, এটাই হচ্ছে ভালোবাসা। ওকে, যাই হোক, এখানে জাতিসংঘের যে সদস্য একটু খেয়াল করো, তথ্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখানে কিছু হাইলাইটস করা আছে, সেই হাইলাইটস করা জিনিসগুলো সম্পর্কেও আমাদের একটু ভালো ধারণা রাখতে হবে। প্রথমে বলি যে জাতিসংঘের সনদ মেনে চলতে সম্মত এমন যে কোনো দেশ জাতিসংঘের সদস্য হতে পারবে। তবে সদস্যপদের জন্য অবশ্যই সাধারণ পরিষদের, নিরাপত্তা পরিষদের কি লাগবে? সুপারিশ ক্রমে সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদন লাগবে। অর্থাৎ যে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ উভয়ই যদি অনুমোদন দেয় সেটা সাধারণ পরিষদের অন্তর্ভুক্ত হতে পারবে। তাহলে দেখো যে আমরা দুইটা পরিষদ সম্পর্কে জানলাম, এটা হচ্ছে নিরাপত্তা পরিষদ আর এটা হচ্ছে কি? সাধারণ পরিষদ। তাহলে জাতিসংঘের গুরুত্বপূর্ণ দুইটা পরিষদ যারা জাতিসংঘের সদস্য মনোনয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে আবার বলছি,
যে কোনো রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারবে যদি জাতিসংঘের সনদ মেনে চলে, এবং এই জাতিসংঘের সনদ মেনে চলার পরে জাতিসংঘের যে স্থায়ী পরিষদ এবং কি নিরাপত্তা পরিষদ, অর্থাৎ যেটা সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ, এই পরিষদ দুইটা যদি সুপারিশ করে, তাহলে তারা যদি অনুমোদন দেয়, তাহলে জাতিসংঘের সদস্য হতে পারবে যে কোনো রাষ্ট্র। এরপর বলছে কি, যেই সব রাষ্ট্র 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি 1942 সালে জাতিসংঘ ঘোষণায় স্বাক্ষর করেছে। এবার আসি আমরা, এই তথ্যটা আমাদেরকে একটু জেনে নিতে হবে যে যুক্তরাষ্ট্র মানে রাষ্ট্র যেই সকল রাষ্ট্র 1942 সালের যে ঘোষণা 1 জানুয়ারির, সেই ঘোষণার অনুযায়ী যারা সেখানে উপস্থিত ছিল, এখন আমরা একটু দেখি তাহলে কারা সেখানে উপস্থিত ছিল। 1942 সালের সেই ঘটনাটা একটু আমরা জেনে নেই। সেই ঘটনাটা হচ্ছে ওয়াশিংটন ঘোষণা। সেই ঘোষণাটা হচ্ছে কি, ওয়াশিংটন ঘোষণা। যে 1942 সালে রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী যে উইনস্টন চার্চিল এবং সোভিয়েতের প্রতিনিধি যে তোমার লিটভিনভ এবং চীনের প্রতিনিধি টিবি সং, এই ওয়াশিংটনে একটি যারা বৈঠকে মিলিত হয়ে একটি দলিলে স্বাক্ষর করেছিলেন, এবং সেই স্বাক্ষর অনুযায়ী যে তারা যারা সেই দিন ছিল, সেই ঘোষণা অনুযায়ী সেদিন ছিল, তারা সবাই কিসের সদস্য? জাতিসংঘের সদস্য। তাহলে ওয়াশিংটন ঘোষণার মধ্যে যারা উপস্থিত ছিল তারা জাতিসংঘের সদস্য। প্রথমত গেল, একটু খেয়াল করে আবার, যে সেই সময়ে জাতিসংঘে যারা যেই জাতিসংঘের ঘোষণায় যারা স্বাক্ষর করেছিল 1942 সালে, তাহলে 1942 সালে কিসের ঘোষণা ছিল সেটা? 1942 সালে যে ঘোষণাটা ছিল সেটা হচ্ছে ওয়াশিংটন ঘোষণা। মনে রাখবা, 1942 সালের যে 1 জানুয়ারি যে ঘোষণা, সেই ঘোষণাটা কি ঘোষণা ছিল? ওয়াশিংটন ঘোষণা। তাহলে মনে রাখবা, আবার বলছি, ওয়াশিংটন ঘোষণা। এবং 2 জানুয়ারি যেটা, এই ওয়াশিংটন ঘোষণাকে যে জাতিসংঘ ঘোষণা হিসেবেও অবহিত করা হয়। তাহলে যদি জিজ্ঞেস করে যে জাতিসংঘ ঘোষণা হিসেবে যে অবহিত করা হয় কোন ঘোষণাটাকে, তাহলে সেটা হবে কি? ওয়াশিংটন ঘোষণাকে। আবার বলছি, যে জাতিসংঘ ঘোষণা হিসেবে ঘোষণা করা হয় কোন ঘোষণাটাকে, সেটা হচ্ছে কি? ওয়াশিংটন ঘোষণাকে। ঠিক আছে, ওয়াশিংটন ঘোষণা। তাহলে সেটা কখন হয়? যে 1 জানুয়ারি 1942 সালে। এবং সেইখানে রাষ্ট্র যেগুলো ছিল তার মধ্যে এটা হচ্ছে কি? ইউএসএ, ইউকে এবং চীন এবং সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। এই যে দলিল তারা সেই সময় স্বাক্ষর করেছিল, সেই দলিল বা সেই ঘোষণাটাকে বলা হয় ওয়াশিংটন ঘোষণা। এরপরে আমরা আরেকটু আবার পূর্ববর্তী পেজে ফিরে যাই, সেটা হচ্ছে কি? ওয়াশিংটন ঘোষণা সম্পর্কে আমরা জানলাম। তাহলে এই যে 1942 সালে, এটা কোন ঘোষণা? এটা হচ্ছে ওয়াশিংটন ঘোষণা। আমরা এটা মনে রাখবো, ওয়াশিংটন ঘোষণা। এরপরে হচ্ছে কি? সান ফ্রান্সিসকো যে সম্মেলন, সেই সম্মেলনে যারা অংশগ্রহণ করেছিল, তাহলে সদস্য কারা কারা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ওয়াশিংটন ঘোষণায় যারা ছিল এবং সান ফ্রান্সিসকো সম্মেলনে যারা ছিল, এর পাশাপাশি যে প্রতিষ্ঠাকালীন যে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা যে 51টি, এদের সবাইকে নিয়ে জাতিসংঘ গড়ে উঠেছিল। এবার আমরা দেখি সান ফ্রান্সিসকো ঘোষণা কোনটা। ওয়াশিংটন ঘোষণা সম্পর্কে আমরা জানলাম। সান ফ্রান্সিসকো সম্মেলন বা ঘোষণা সম্মেলন যেটা, সেটা মূলত হয়েছে 1945 সালে 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত। এই সময়ে মিত্রশক্তির দেশসমূহের বৈঠকের ফলে, মিত্রশক্তি কারা কারা ছিল? ইউকে, ইউএসএ, চীন, রাশিয়া এবং ফ্রান্স। মনে রাখবা যে এগুলো ছিল হচ্ছে মিত্রশক্তি। কি শক্তি? মিত্রশক্তি। মনে থাকবে? ওকে। এই যে মিত্রশক্তি, আবার বলছি, মিত্রশক্তি কারা ছিল? ইউকে, ইউএসএ, চীন, রাশিয়া এবং ফ্রান্স। এই রাষ্ট্রগুলো মিলিত হয়ে সান ফ্রান্সিসকোতে একটি সম্মেলন করেন, এবং সেখানে আরো প্রায় 50টি দেশের প্রতিনিধিরা সেখানে ছিল। তারা 111টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল। এবং এই যে 50টি রাষ্ট্র সে সময় ছিল, মিত্রশক্তির যে দেশগুলো, তাদের বন্ধুপ্রতিম যে দেশগুলো, সেগুলো নিয়ে যে তারা 111টি ধারা সম্বলিত যে একটা জাতিসংঘ সনদ, সেটাতে তারা স্বাক্ষর করেছিল। তবে একটি দেশ সেই সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য, সেই সদস্যটার নাম হচ্ছে পোল্যান্ড। মনে থাকবে? তাহলে দেখো, তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কয়টি যদি প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তর হবে 51টি। আবার বলছি, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কয়টি? তাহলে সেটা হবে কয়টি?
তাহলে উত্তর হবে 51টি। যখন বলা হবে যে যে উপস্থিত না থেকেও, যে সম্মেলনে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও কোন দেশ সদস্য দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে, মানে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে, সেটা হচ্ছে পোল্যান্ড। মনে রাখবে, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই জাতিসংঘের সনদ কার্যকর হয় 24 অক্টোবর 1945 সালে। এই 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। কি দিবস? জাতিসংঘ দিবস। তোমরা যারা লাইভে আছো, তোমরা প্লিজ ক্লাসটা অন্তত লাইভ থাকাকালীন সময়ের জন্য তোমরা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করো, পরবর্তী সময়ে তোমরা সেটা ডিলিট করে দিতে পারবে, ঠিক আছে? আবার বলছি, একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি 1945 সালে 24 অক্টোবর এই সনদ কার্যকর হয়েছিল, যেটা মূলত 50টি রাষ্ট্রের উপস্থিতিতে 111টি ধারায় যে সনদ স্বাক্ষরিত হয়েছিল সেটি, এবং সম্মেলনটা ছিল কি সান ফ্রান্সিসকো সম্মেলন। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাকালে বা প্রেক্ষাপটে দুইটি সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি তার ওয়াশিংটন সম্মেলন, আরেকটি হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এই দুটো সম্মেলন সম্পর্কে আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এর বাইরেও আরেকটা আছে, আমরা সেটাতে যাচ্ছি, তার আগে এটা আবার একটু আমরা ফিরে যাই। সেটা হচ্ছে কি যে জাতিসংঘের যে বর্তমান বিশ্বের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা, সেখানে 195টি হলেও জাতিসংঘের বর্তমান পূর্ণাঙ্গ দেশ হচ্ছে 193টি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি দেশগুলো সম্পর্কে তোমাদের যদিও বা একটু পরে আলোচনা আছে, তারপরে আমি তোমাদেরকে ইউকে, ইউএসএ এবং হচ্ছে কি ফ্রান্স এবং হচ্ছে রাশিয়া এবং হচ্ছে চীন, এই 5টা রাষ্ট্র তোমরা মনে রাখবে। এদের ভেটু ক্ষমতা আছে, একটু পরে সেটা নিয়ে আরো আলোচনা আছে। এই যে তোমাদের এখানে লেখা আছে ফ্রান্স, রাশিয়া এবং কি চীন। 1945 সালে ইয়াল্টা সম্মেলন এর চুক্তি অনুযায়ী 5টি দেশের ভেটু ক্ষমতা রয়েছে। তাহলে কোন চুক্তি অনুযায়ী 5টি দেশের ভেটু ক্ষমতা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে কি ইয়াল্টা সম্মেলন। একটু খেয়াল করো, যেটা ইয়াল্টা সম্মেলন বলেছে, সেই ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি 1945 সালে, এবং এই ইউক্রেনের ইয়াল্টা ডাম্বারটন সম্মেলন অসমাপ্ত কাজ সমাপ্ত করা হয়েছিল। অর্থাৎ বাকি যেটা বাতি, মানে অসমাপ্ত কাজ বলতে জাতিসংঘ সম্পর্কিত যে অসমাপ্ত কাজ ছিল সেটা মানে এই সম্মেলনের মাধ্যমে সেটা সম্পন্ন করা হয়েছিল। 5টি স্থায়ী সদস্যের ভেটু প্রদান ক্ষমতা দেওয়া হয়। সেই 5টি স্থায়ী সদস্য কারা? আমরা জানি যে জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য আছে। সেই 5টি স্থায়ী সদস্য হচ্ছে কারা? জাতিসংঘের যে 5টি, যেমন ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া এবং চীন। মনে রাখবা, আবার আমার মুখে মুখে ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া এবং কি চীন, এগুলো তোমরা পারবা, এগুলো সহজ বিষয়, কঠিন কিছু নাই এখানে, জিকেতে কঠিন কিছু নাই, বাট কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে সেটা। আচ্ছা, এখানে এই যে তথ্যটা পড়াইতে গিয়ে তোমাদেরকে আমি ওই জিনিসগুলো যে পড়ালাম, এটা কেন দরকার ছিল? এটা দরকার ছিল এই কারণেই যে তুমি হয়তো ফ্রান্সিসকো সম্মেলন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ইয়াল্টা সম্মেলন, এগুলো তুমি এখানে পড়তেছো, বাট জানো না আসলে যে ইয়াল্টা সম্মেলন কি, সান ফ্রান্সিসকো সম্মেলন কি, অথবা এখানে কেন প্রতিষ্ঠাকালীন সদস্যের সংখ্যা 51টি, অথবা কেন বলা হয় যে 50টি উপস্থিত ছিল, একটি উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাকালীন সদস্য। আচ্ছা, একটি রাষ্ট্র সম্মেলনে উপস্থিত না থেকেও সান ফ্রান্সিসকো সম্মেলনে সেটা প্রতিষ্ঠাকালীন সদস্য, সেটা কোনটা? সেটা হচ্ছে পোল্যান্ড। এটা আমরা পড়ার মাধ্যমে জানতে পারলাম। 5টি দেশের ভেটু ক্ষমতা আছে, সেই ভেটু মানে কি? আমি এটা মানি না, আমি এটা কি মানি না। ভেটু এটা ল্যাটিন শব্দ, একটু পরে সেটা নিয়ে আরো আলোচনা আছে। জাতিসংঘের মূল সংস্থা রয়েছে 6টি। জাতিসংঘের মূল সংস্থা রয়েছে কয়টি? 6টি। এখানে বলে রাখি ভালো, সেটা হচ্ছে কি জাতিসংঘের ভাষাও কিন্তু 6টি। কয়টি ভাষা? 6টি। কিন্তু ভেটু দিতে পারে রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 5টি। মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে ভাষা 6টি এবং জাতিসংঘের মূল সংস্থা রয়েছে কয়টি? 6টি। ভাষা 6টি, ভেটু 5টি। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। প্রতিষ্ঠাকালীন সদস্য না হয়েও সম্মেলনে উপস্থিত না হয়েও সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠাকালীন সদস্য 51 নাম্বার, সেটা কোনটা? পোল্যান্ড। 51 নাম্বার, সেটা কোনটা? পোল্যান্ড। এরপরে যায়, এরপরে হচ্ছে এইগুলো আমরা জানছি, সান ফ্রান্সিসকো সম্মেলন জানছি, ইয়াল্টা সম্মেলন জানছি। এরপরেটাতে আমরা যাই, জাতিসংঘ চার্টারে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠার সময় জাতিসংঘ সদস্যভুক্ত হয় যেটি, সেটি হচ্ছে কোনটি? সেটা হচ্ছে পোল্যান্ড।
আসছে কিনা এরকম প্রশ্ন হবে। এরপরে জাতিসংঘের প্রত্যেক দেশ সাধারণ পরিষদের সদস্য, তাহলে দেখো বাংলাদেশও একটা সাধারণ পরিষদের সদস্য, মনে থাকবে। তাহলে বাংলাদেশ সাধারণ পরিষদের সদস্য, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য সংখ্যা কয়টি? 193টি, মনে থাকবে। বর্তমান সদস্য হচ্ছে 193টি, একদম সিম্পল। জাতিসংঘের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান, যেটা 2011 সালে, মনে থাকবে। এই দক্ষিণ সুদান এটা হচ্ছে সর্বশেষ, এটা মনে রাখবা। সর্বশেষ কোনটা? দক্ষিণ সুদান, মনে থাকবে। সর্বশেষ কোনটা? দক্ষিণ সুদান। ওকে, এরপরে আমরা যাই। বর্তমান জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা 2টি। তার একটি হচ্ছে নগরাষ্ট্র ভ্যাটিকান সিটি, ইউরোপের সবচেয়ে ছোট দেশ, পৃথিবীর অন্যতম ছোট দেশ, জনসংখ্যার দিক থেকে ছোট দেশ, এবং এটা একটা ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্র কেন? কারণ ভ্যাটিকান সিটি হচ্ছে ইতালির মাঝখানে একটা ছোট রাষ্ট্র। ধরো ইতালি এটা একটা রাষ্ট্র, তার মাঝখানে ধরো এটা ভ্যাটিকান সিটি, রোম শহরের পাশে এই ভ্যাটিকান সিটির অবস্থান, যার কারণে এটাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। এই ভ্যাটিকান সিটি পৃথিবীর অন্যতম ছোট রাষ্ট্রগুলোর মধ্যে একটি, এবং এটাকে নগরাষ্ট্র বলা হয়। ফিলিস্তিন, তোমরা জানো যে ফিলিস্তিন বর্তমানে যেখানে মূলত যুদ্ধ চলছে, যে ইসরায়েল এবং হচ্ছে ফিলিস্তিনের মধ্যে, বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল কখন? যে 17 সেপ্টেম্বর 1974 সালে। কত নাম্বার? সেটা হচ্ছে মূলত 136তম সদস্য হিসেবে বাংলাদেশ সদস্যপদ লাভ করেছিল। তবে এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, তোমাদের এটা মনে থাকবে 136তম যে সদস্যপদ সেটা তোমাদের মনে থাকবে, কিন্তু মনে থাকবে না এটা যে 29তম জাতিসংঘের যে 29তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করেছিল। মনে থাকবে, বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্য হতে চাচ্ছিল তখন সেখানে কিন্তু চীন ভেটো দিয়েছিল, মনে আছে কিনা? তোমাদের এটা মনে রাখতে হবে। চীন কি দিয়েছিল? মনে রাখতে হবে, ভেটো দিয়েছিল। চীন কি দিয়েছিল? ভেটো দিয়েছিল প্রথম অবস্থায়। পরে বাংলাদেশের যে সদস্যপদ সেটা তারা মেনে নিয়েছিল। মনে রাখবা যে 29তম অধিবেশনে 136তম সদস্য হিসেবে 1974 সালের 17 সেপ্টেম্বর, মনে থাকবে। আচ্ছা, বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন হচ্ছে জাতিসংঘ, এটা আমরা জেনেছি। এরপরে জাতিসংঘ গঠনের প্রস্তাব ও নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ইনি মূলত ওই যে বললাম না যে কোন সম্মেলনের মাধ্যমে জাতিসংঘের, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম, এই যে 1 জানুয়ারি 1942 সাল কোন সম্মেলন হয়েছিল? কমেন্ট সেকশনে জানাও। তোমাদেরকে একটু আগে যে আমি পড়াইছি, স্থায়ী পর্যবেক্ষক মানে হচ্ছে তারা যে মানে আপাতত স্থায়ী পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে, অর্থাৎ জাতিসংঘের বিষয়গুলোকে দেখভাল করবে, ঠিক আছে? অর্থাৎ জাতিসংঘের বিষয়গুলো তারা অবজার্ভ করবে, ঠিক আছে? তারা জাতিসংঘ যে কাজগুলো করছে সেগুলোর পর্যবেক্ষণ করবে, ঠিক আছে? ওকে, একটু কমেন্ট সেকশনে জানাও যে এই সময়ে কি হয়েছিল। যে একটি ঘোষণা হয়েছিল না, ওয়াশিংটন ঘোষণা। এই ওয়াশিংটন ঘোষণার মধ্য দিয়েই তো জাতিসংঘের নামকরণ করা, মানে জাতিসংঘের ঘোষণা শুরু হয়েছে, এবং সেটা করেছেন কে? মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আজকে তোমাদেরকে জাতিসংঘ একদম ক্লিয়ার করে দিব। হ্যাঁ, জাতিসংঘের বিষয়ে কোনো প্রশ্ন তোমাদের আর যাতে কনফিউশন তৈরি না হয়, অন্তত ইতিহাসের বিষয় নিয়ে, ঠিক আছে? অন্তত কি নিয়ে? ইতিহাসের বিষয় নিয়ে। তোমরা যারা লাইভে যুক্ত আছো, তোমরা অন্তত ক্লাসটা যে একবার নিজেদের টাইমলাইন শেয়ার করে রাখো। ক্লাস শেষ হয়ে গেলে তোমরা ডিলিট করে দিতে পারবা, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপর একটু খেয়াল করো যে জাতিসংঘ যেটা, সেটা গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল 1944 সালে, যে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডাম্বারটন ওয়ার্কস সম্মেলনে। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়েছিল 26 জুন 1945 সালে। কথা বুঝতে পারছো? এটা কোন সম্মেলনে? এই যে 26 জুন 1945, এটা কোন সম্মেলনে? এগুলো কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কিত, মনে রাখবা। একটার সাথে আরেকটা কি সম্পর্কিত। এই একটু আগে যেগুলো পড়ছো না, এগুলো কিন্তু এখানে আসতেছে, কিন্তু মনে পড়তেছে না, তাই না? মনে পড়তেছে না, তাই তো? এই যে 26 জুন, এটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন, যেটাতে শুরু হয়েছিল। সান ফ্রান্সিসকো কি সম্মেলন, যেটাতে শুরু হয়েছিল। এই যে এগুলো এক একটা মনে রাখতে হবে, ঠিক আছে? যে 26 জুন জাতিসংঘের স্বাক্ষর করেছিল কয়টি দেশ? 50টি দেশ। সেই ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না হয়েও যেটা সদস্য রাষ্ট্র, সেটা হচ্ছে কোনটা? পোল্যান্ড। এরপরে যেটা
জাতিসংঘ সনদ কার্যকর যেটা হয়েছিল সেটা হচ্ছে কখন, যে তোমরা জানো যে 24 অক্টোবর 1945 সালে, যে বছর যে বিশ্বযুদ্ধ শেষ হয়েছে সেই বছরের 24 অক্টোবর যে জাতিসংঘ যে আইন বা জাতিসংঘের যে সনদ সেই সনদ কার্যকর হয়েছিল। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর, মনে রাখবা অক্টোবরের 24 তারিখ। কত তারিখ? অক্টোবরের 24 তারিখ, সামনে আসতেছে সেই দিন। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত। নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক, এই যে সংক্ষেপে এটাকে বলে নিউ ইয়র্ক সিটি। ওকে, নিউ ইয়র্ক যেটা যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউএসএতে। তোমরা অনেকে হয়তো বা দেখবা ভিডিও টিডিওতে দেখবা যে NYC লিখে, অথবা গুগল ম্যাপেও সেটা দিয়ে সার্চ করলে কিন্তু নিউ ইয়র্ক সিটি চলে আসে। এরপরে এটাতে আমরা যাই যে জাতিসংঘের অফিসিয়াল ভাষার বিষয়ে। কিসের বিষয়ে? জাতিসংঘের, আচ্ছা স্যার তারিখগুলো কিভাবে মনে রাখা যায় সেটার একটা টেকনিক দেন। তারিখগুলো মনে রাখার জন্য পর্যায়ক্রমিকভাবে ইতিহাসগুলোকে স্টাডি করতে হবে। দেন তোমার জীবনে ঘটে যাওয়া কোনো একটা স্মরণীয় ঘটনা দিয়ে সেটাকে তুমি তুলনা করতে পারো, অথবা ধরো তোমার জন্মদিবস থেকে বা তোমার জন্মদিন যদি ওই মাসে হয় তাহলে সেটা করতে পারো, ওই জন্মদিনের সাথে তুলনা করে তুমি মনে রাখতে পারো, অথবা তুমি একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার দূরত্ব, এই মাঝখানের যে গ্যাপ, এটা দিয়ে তুলনা করে তুমি সেটা মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো, যেমন ধরো হ্যাঁ প্রত্যেকটা ঘটনা তুলনা করে করে কোনটা কতদিন দূরবর্তী সময়ে হয়েছে, কোনটা কিভাবে হয়েছে, কেন হয়েছে। তুমি যদি ডিটেলস জানতে পারো তাহলে ঘটনাগুলো মনে থাকবে। তুমি যদি বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে পড়ো যে 24 অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়েছে, তো কখন সনদটা বাস্তবায়িত হওয়ার জন্য পর্যায়ক্রমিকভাবে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো জানতে হবে না? সেই ঘটনাগুলো জানলে তোমার বিষয়গুলো মনে থাকবে। ঠিক আছে, গুড ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ কুজোর, থ্যাংক ইউ সো মাচ। আমি নামটা ঠিকভাবে পড়তে পারছি না, একটু খেয়াল করো যে ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি অফিসিয়াল ভাষা কয়টি বলছি? 6টি। এবং তোমাদের এটাও বলছি যে জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টি? 6টি। মনে আছে নাকি নাই? তাহলে অফিসিয়াল যে ভাষার কথা বলছি সেখানে যদি আমরা একটু দেখি যে ইউকে এবং ইউএসএ তে বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায় কথা বলে। ফ্রান্সের মধ্যে কোন ভাষায় কথা বলে? ফ্রান্সের মধ্যে ফরাসি ভাষায় কথা বলে, তাই না? চীনার মানুষেরা চীনা ভাষায় কথা বলে, তাহলে চীন। আমরা ওই যে দেখো তোমাদের মনে রাখার সহজ একটা টেকনিক আমি জাস্ট বলে দিচ্ছি, এটা একটু পরেই আছে, এখানে আছে মনে রাখার টেকনিক। এখানে যে চীনের, রুশ, রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন সেই সময় ছিল, এই রাশিয়া, এরপরে যেটা স্প্যানিশ, যেটা স্পেনের ভাষা, এবং ইউরোপের মধ্যে বিশাল একটা অঞ্চল এই স্প্যানিশ ভাষায় কথা বলে। আরবি ভাষায় যারা আরব অঞ্চলে তারা আরবি ভাষায় কথা বলে। তাহলে এই যে দেখো যে ইউকে এবং ইউএসএ তে ইংরেজি ভাষা ব্যবহার হয়, যে ফরাসি ভাষা ফ্রান্সে, চীনা ভাষা, রুশ ভাষা, স্প্যানিশ। এই বিষয়ে বলতে গিয়ে মনে রাখার একটা টেকনিক আমি তোমাদেরকে এখানে দেখেছি, সেটা হচ্ছে রাশিয়ান এসকেপ। অর্থাৎ রাশিয়ান এসকেপ দিয়ে রাশিয়ান, রুশ ভাষা, ই দিয়ে ইংলিশ ভাষা, এস দিয়ে স্পেন ভাষা, সি দিয়ে চায়না ভাষা লিখে রাখতে পারো। এই যে ভাষাগুলো এখানে শুধু এক্সেপশনাল দুইটা ভাষা, একটা হচ্ছে স্প্যানিশ ভাষা আর একটা হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষাটা অন্তর্ভুক্ত করা হয়েছে মিডল ইস্টের কান্ট্রিগুলোর জন্য, স্প্যানিশ ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে যে তোমার বিশেষ করে ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে কিন্তু এই ভাষাটা ব্যবহার হয় বেশি। এই যে স্প্যানিশ, এই তোমার কোন ভাষা? এই স্প্যানিশ ভাষা। তো এর বাইরে গিয়েও ফ্রান্স, তোমার স্পেন বা অন্যান্য ইউরোপিয়ান অঞ্চলগুলোতে এগুলো, এই ভাষাগুলো ব্যবহার হয়। তাহলে চাইলে আমরা অন্যভাবে মনে রাখতে পারি স্থায়ী সদস্য দেশগুলো, যেটা আমি একটু আগে বলছি যে বাংলাদেশ, তোমার স্থায়ী সদস্যের দেশ কয়টি? এই দেশগুলোর সাথে যে আরবি, এর পাশাপাশি স্প্যানিশ, এই দুইটা হচ্ছে এক্সেপশনাল, মনে রাখবা। স্থায়ী দেশগুলোর মধ্যে এই যে ইউকে, ইউএসএ, এটা ইংরেজি, ফ্রান্স, ফরাসি, চীন, চীনা এবং রাশিয়া, রুশ। এইগুলো মনে রাখাটা কঠিন কোনো ব্যাপারই না, তোমরা এটা নিয়ে এত বেশি টেনশন করো না। 6টি অফিসিয়াল ভাষা নির্ধারণ করা হয়েছিল 1946 সালে, মানে জাতিসংঘের প্রতিষ্ঠার পরের বছর। প্রথম বছর 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে, ঠিক তার পরের বছর ভাষা নির্ধারণ হয়েছে। কি নির্ধারণ হয়েছে? ভাষা নির্ধারণ হয়েছে। মনে থাকবে, ভাষা নির্ধারণ হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে ওকে ফাইন, না থাকলে তোমাদের এগুলো নিয়ে স্টাডি করতে হবে। এগুলো থেকে এমসিকিউ আসে, আমি একটু পরে সেগুলো দেখাবো তোমাদেরকে। জাতিসংঘের সচিবালয়ের ব্যবহৃত ভাষা হচ্ছে প্রধান দুটি ভাষা। একটু প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা তোমরা এখানে পেয়েছো কিনা দেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে এটা, যে প্রথম প্রশ্নটা জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি কি কি? একটা হচ্ছে কি, যে স্প্যানিশ ভাষা, আর একটা কি ভাষা? আরেকটা হচ্ছে একটা হচ্ছে ফরাসি ভাষা, আর একটা হচ্ছে কি ইংরেজি ভাষা। ফ্রান্সের ভাষা এবং যে ইউকে, ইউএস এর ভাষা।
এটি হচ্ছে সচিবালয়ের সবচেয়ে ব্যবহৃত। জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হচ্ছে 6টি, জাতিসংঘের স্থায়ী সদস্য 5টি, জাতিসংঘের বাজেট ঘোষিত হয় 2 বছরে একবার, 2 বছর পর পর। আমাদের দেশে বাজেট ঘোষিত হয় 1 বছরে, তাই না? আমাদের দেশে বাজেট ঘোষিত হয় 1 বছর পর পর, কিন্তু জাতিসংঘ 2 বছর পর পর বাজেট ঘোষণা করে এবং বাজেটের যে চাঁদা সেটা দেয় দেশগুলো, অর্থাৎ যে জাতিসংঘের 193টি দেশ আছে তারা কি দেয়? চাঁদা দেয়। কি দেয়? চাঁদা দেয়। এরপরে যেটা আছে জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণ হচ্ছে 100 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 0.01%, 0.01%। মানে আমাদের দেশের যে বাজেট, ধরো আমার দেশের বাজেট যদি 100 টাকা হয় তাহলে জাতিসংঘকে আমরা কয় টাকা দিচ্ছি? 1 টাকা দিচ্ছি। কয় টাকা দিচ্ছি? 1 টাকা দিচ্ছি। এটা বলছে যে 0.1%। পয়েন্ট কত পার্সেন্ট? 0.1%। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় অনেক সময় আসে যে 100 ভাগের 1 ভাগ। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে 2টি, একটু আগেই তোমরা সেটা পড়েছো এবং দেখবা এটা এগুলো বারবার রিপিটেশন হচ্ছে বা রিপিট হচ্ছে। জাতিসংঘের সদস্য দেশ 9, তাইওয়ান, ভ্যাটিকান সিটি, কসোভো এবং হচ্ছে কি ফিলিস্তিন। এই দুইটা পর্যবেক্ষণ রাষ্ট্র, স্থায়ী পর্যবেক্ষণ রাষ্ট্র। তাইওয়ান তাদের যে তাদের একটা মানে জাতিসংঘের সদস্যপদ তারা পেয়েছিল ঠিকই, কিন্তু তাইওয়ান 1971 সালে চীন যখন দখল করে নেয়, এই তাইওয়ান জাতিসংঘের সদস্যপদ থেকে বাতিল হয়ে যায়। কসোভো এবং হচ্ছে ফিলিস্তিন এগুলো সদস্য নয় এবং এখানে 2টি পর্যবেক্ষণ রাষ্ট্র, একটা ভ্যাটিকান আর একটা ফিলিস্তিন। এবং তাইওয়ান 1971 সালে যে চীন যখন তাইওয়ান দখল করে ফেলে তখন সেটা কি হয়ে যায়? যে জাতিসংঘ থেকে বাদ হয়ে যায়। ঠিক আছে, তো এরপরে আমরা একটু দেখি বর্ণবাদ নীতির কারণে জাতিসংঘ থেকে বাদ পড়ে দক্ষিণ আফ্রিকা, পরবর্তীতে সেটা আবার পুনরায় অন্তর্ভুক্ত করে। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এইভাবে থাকতে পারে, বর্ণবাদ নীতির কারণে কোন দেশ জাতিসংঘ পদ হারিয়েছিল, পরবর্তীতে সেই পদ তারা আবার ফিরে পায়, সেটা হচ্ছে কোনটা? যে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি যে দেশ জাতিসংঘের সদস্য পদ হারায়, যে সেটা হচ্ছে তাইওয়ান 1971 সালে, পরবর্তীতে থেকে তারা এই পদটা তারা আর ফিরে পায় না। এবার যাই এক নজরে জাতিসংঘ। এক নজরে জাতিসংঘ, এই যে তোমাদের যেগুলো পড়াচ্ছি এগুলোর কিন্তু অ্যাসেসমেন্ট হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা হচ্ছে এখানেই হবে, তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা উত্তর করতে পারো কিনা। অনেকগুলো এমসিকিউ সেখানে আমি অন্তর্ভুক্ত করেছি এবং সেই এমসিকিউ গুলোর উত্তর করতে পারলে আমি ধরে নিব যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো তোমরা কাজে লাগিয়েছো। আর যদি না পারো তাহলে আমি ধরে নিব তোমরা আসলে এত বেশি মনোযোগী ছিলে না। এই যে চার্টটা তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিছু তথ্য আছে। যে প্রস্তাবক, যিনি প্রস্তাবনা করেছিলেন তিনি কে? যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এবং নামকরণ করেছিলেন, এটা একটু ভুল হয়েছে, এটা এই জায়গায় চলে আসবে, ডি রুজভেল্ট। এবং নামকরণ করেছিলেন কে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এবং কার্যকর হয়েছিল 24 অক্টোবর 1945 সালে। তারপর তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো, এটা এক নজরে দেখা। যে জাতিসংঘের দিবস হচ্ছে কখন? 24 অক্টোবর। পোল্যান্ড, প্রতিষ্ঠাতা দেশ পোল্যান্ড। অনেক সময় তোমরা মনে করতে পারো 50টি দেশের মধ্যে পোল্যান্ড তো ছিল না, তো পোল্যান্ডকে কি বাদ দেওয়া যাবে? না, এটা দেওয়া যাবে না। প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পোল্যান্ড তার সম্মান পেয়েছে। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 51টি এবং বর্তমান সদস্য হচ্ছে কয়টি? 193টি। স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয় কোনটি? তার মধ্যে একটা হচ্ছে ভ্যাটিকান সিটি এবং কসোভো, এই দুটি। এরপরে সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক সিটি, যেটা আমি একটু আগে বলছি NYC, এই নিউ ইয়র্ক সিটিতে, এবং সেটা যুক্তরাষ্ট্রে। এবং সদর দপ্তরের যিনি স্থপতি আছেন তিনি ডব্লিউ হ্যারিসন। ওকে, তোমরা জর্জ হ্যারিসনের নাম শুনছো না? এই জর্জ হ্যারিসনের নাম জায়গায় ডব্লিউ হ্যারিসন মনে রাখবে আর কি। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। প্রতিষ্ঠাতা বা স্থপতি যিনি স্থপতি। সদর দপ্তরের যেটা তোমরা ওই যে জাতিসংঘের সদর দপ্তর বিশাল একটা বিল্ডিং, হ্যাঁ, এই বিল্ডিংটার স্থপতি তিনি কে? যে জাতিসংঘের সদর দপ্তর ডব্লিউ হ্যারিসন। এরপরে জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। মনে রাখবা জেনেভা, সুইজারল্যান্ডে। তাহলে জেনেভা কোন দেশে সেটাও মনে রাখতে পারবা, সেটা হচ্ছে কি? সুইজারল্যান্ডে। জেনেভা কোন দেশে? সুইজারল্যান্ডে। এরপর একটু যদি আমরা খেয়াল করি, স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে 2টি, ভ্যাটিকান সিটি এবং হচ্ছে PLO, অর্থাৎ পাকিস্তান লিবারেশন অর্গানাইজেশন, যেটা ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন, যেটা আমরা বলি যে ফিলিস্তিন। ওকে, এরপরে আমরা যাই। এরপরে আরেকটু তথ্য আছে, সেটা হচ্ছে মূল অঙ্গ হচ্ছে কয়টি? যে জাতিসংঘের মূল অঙ্গ হচ্ছে 6টি। অফিসিয়াল ভাষা 6টি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিও, জাপান। পরীক্ষায় আসছে এটা এর আগের বছরগুলোতে। আবার বলছি, এটা পরীক্ষায় আসছে, মনে রাখবা। জাপানে জাতিসংঘ, যা দিয়ে জাপান, হ্যাঁ, যা দিয়ে জাতিসংঘ, এই জিনিসটা মনে রাখবা। যা দিয়ে কি? জাপান, যা দিয়ে জাতিসংঘ। এই যে টোকিও, এটা জাতিসংঘের বিশ্ববিদ্যালয়, যেটা সেটা জাপানে স্থাপিত। এরপরে যেটা আছে জনসংখ্যা, জাতিসংঘের ছোট দেশ হচ্ছে মোনাকো সিটি, অর্থাৎ জনসংখ্যার দিক থেকে জাতিসংঘের ছোট দেশ। আমরা জানি যে ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, হ্যাঁ, তাই না? এই ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, কিন্তু ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য নয়, যার কারণে আয়তনের জাতিসংঘের ছোট দেশ
টুভেলু হলেও আয়তন জনসংখ্যা এই দুটার ক্ষেত্রেই যা ভ্যাটিকান সিটি ছোট হওয়ার পরেও জাতিসংঘের সদস্য না হওয়ার কারণে মোনাকো এবং টুভেলু এই দুটাই হচ্ছে জাতিসংঘের জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে ছোট। সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ যদি আমরা বলি যে মোট বাজেটের 25%, অর্থাৎ সর্বোচ্চ দিতে পারবে। এই জিনিসটা তোমরা অনেকেই বুঝবে না, এটা আমি জাস্ট বোঝাই দিই যে মোট বাজেট, ধরো তোমার বাজেট যদি, তোমার দেশের বাজেট যদি 100 টাকা হয়, তাহলে তুমি 25 টাকা জাতিসংঘকে চাইলে দান করতে পারবে, এর বেশি দান করতে পারবে না তুমি। প্রতীক জলপাই গাছ পরীক্ষায় আসছে, গত পরীক্ষাতে আসছে। এখানে যত তথ্য পাচ্ছ সব কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসছে। তো তোমরা বলতে পারো যে এগুলো পরবর্তী পরীক্ষায় আসবে কিনা। হ্যাঁ, পরবর্তী পরীক্ষায় আসবে কিনা, পরবর্তী পরীক্ষায় আসবে। রিপিট হয় প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক সময় রিপিট হয়। সুতরাং তোমরা যদি ভালোভাবে এগুলো পড়ো, স্টাডি করো, তাহলে প্রশ্ন এখান থেকেও কমন আসবে। নোবেল পুরস্কার পেয়েছে 8 বার এই যাবত এবং উপসচিব পদ সৃষ্টি করেছিলেন। দেখো, জাতিসংঘের আগে ছিল শুধু মহাসচিব। কি ছিল? শুধু মহাসচিব ছিল। এরপরে যিনি কোফি আনান, তিনি একজন ঘানার একজন নাগরিক। এই ঘানার নাগরিক যেটা করেছেন সেটা হচ্ছে কি উপ মহাসচিব পদ সৃষ্টি করেছিলেন। প্রথম উপ মহাসচিব যিনি ছিলেন লুইসি ফ্রেশেট, কানাডার প্রথম উপ মহাসচিব। তাহলে উপ মহাসচিব পদ সৃষ্টি করেছেন কোফি আনান এবং প্রথম উপ মহাসচিব যিনি ছিলেন লুইসি ফ্রেশেট। ওকে, এই যে তোমাদের যে তথ্যগুলো এখানে তোমরা জানছো, এখান থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই 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 এখান থেকে প্রশ্ন আসবে। সুতরাং তোমরা এগুলো মেমোরাইজ করার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা করবা। ওকে, এরপরে একটু খেয়াল করো যে জাতিসংঘের যে অঙ্গ বলছিলাম, যে অঙ্গ সংগঠন হচ্ছে কয়টি? 6টি। 1 নম্বর সাধারণ পরিষদ, যেখানে জাতিসংঘের সকল সদস্য থাকে। কি থাকে? সকল সদস্য থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি নিরাপত্তা পরিষদ, যেখানে 15টি সদস্য, তার 10টি হচ্ছে কি অস্থায়ী আর 5টি হচ্ছে স্থায়ী। এরপর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলি, ICJ, আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। এরপরে সচিবালয়, যেটা আমরা বলি যে এই সচিবালয়ের প্রধান যিনি, তাকে বলা হয় মহাসচিব। কি বলা হয়? মহাসচিব বলা হয়। এই যে তথ্যগুলো তোমাদেরকে জানাচ্ছি, এই তথ্যগুলো যদি মনে রাখতে পারো হয়ে যাবে। এখানে বেশি কঠিন কিছু নাই। এখানে নিরাপত্তা পরিষদের প্রধান 5টি, তারা ভেড়ু দিলে কোনো কাজ আর হবে না, বন্ধ থাকবে। এই কাজটা কি থাকবে? বন্ধ থাকবে। তোমরা একটু, আচ্ছা জিন্নাত প্রিয়া বলেছে অনেকদিন পরে, ক্লাস তো করো না। মহাসচিবের নামগুলো কিভাবে মনে রাখা যায়? মহাসচিবের নামগুলো সাল দিয়ে মনে রাখতে হবে, অর্থাৎ সাল, কোন সালে কে মহাসচিব ছিল, হ্যাঁ, এবং কার পরে কে আসছে এবং কোন দেশের। মহাসচিবদের বিষয়ে যদি তুমি জীবনী পড়ো, যেমন ধরো অ্যান্তোনিও গুতেরেস, তিনি পর্তুগালের, তিনি আসছেন কখন, এই বিষয়ে যদি, তাদের বিষয়ে যদি স্টাডি করো মনে থাকবে। তাদের বিষয়ে স্টাডি, তুমি জাতিসংঘের জায়গায় গিয়ে তাদের নাম মুখস্থ করলে সেটা হবে না। আগে তোমাকে জাতিসংঘে পড়বা, ঠিক আছে, ওকে, এরপরে তোমাকে মহাসচিবদের একজন একজন করে তাদের বিষয়ে জেনে নিতে হবে। প্রত্যেকের বিষয়ে জেনে নিলে এগুলো মনে থাকবে, কঠিন না, ঠিক আছে। এরপরে যাই, এরপরে হচ্ছে কি সাধারণ পরিষদ। জাতিসংঘের মধ্যে যে আলাপ আলোচনা, সেটার মূল সভা হচ্ছে সাধারণ পরিষদ। জাতিসংঘের সকল সদস্যই সাধারণ পরিষদের সদস্য এবং বর্তমানে সাধারণ পরিষদের সহসভাপতি 21 জন, কিন্তু সভাপতি হচ্ছে 1 জন, কারণ সভাপতি বেশি রাখা হয় না। প্রতি বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহের মঙ্গলবার যেটা, সেটাতে। এরপরে অধিবেশনের প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে 5 জন করে। তোমরা জানো যে বাংলাদেশের যে জাতিসংঘের যে অধিবেশন বসে, সেখানে বাংলাদেশ থেকে ফেরদৌসদেরকে পাঠানো হয়, রিয়াজদেরকে পাঠানো হয়, হ্যাঁ। তো এরকম বিজ্ঞজনদেরকে সেখানে পাঠানো হয়। এটা পূর্ববর্তী সময়ে ঘটেছে, এখন পরিবর্তন হবে। তো প্রতিনিধি 5 জন করে পাঠানো হয়, তবে একটি সদস্য রাষ্ট্র কেবলমাত্র একটি ভোট প্রদান করতে পারে। অর্থাৎ সদস্য রাষ্ট্র, এখানে সাধারণ পরিষদের যে সকল সদস্য আছে, টোটাল সদস্য কয়টি? 193টি। 193টি দেশ 193টি ভোট দিতে পারে। তাহলে কয়টি করে ভোট দিতে পারে? 1টি করে ভোট দিতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হচ্ছে কে? যে বিজয়া লক্ষ্মী পণ্ডিত, যিনি ভারতের। তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সদস্য কে? যে তিনি হচ্ছে কে? নারী সভাপতি হচ্ছে বিজয়া লক্ষ্মী পণ্ডিত, এটা মনে রাখবা, যিনি ভারতের। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কয় বছর? 1 বছর। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে, তবে বর্তমানে সাধারণ পরিষদের অধিবেশন বসে নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে। তাহলে প্রথমে লন্ডনে বসেছিল, কিন্তু বর্তমানে সাধারণ পরিষদের বৈঠক বসে নিউ ইয়র্কে, ঠিক আছে। প্রথম লন্ডনে বসেছিল, বর্তমানে নিউ ইয়র্কে, অর্থাৎ ইউকেতে লন্ডনে এবং USA তে নিউ ইয়র্কে বর্তমানে বসে। নিরাপত্তা পরিষদে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি, এইটাও মনে রাখবা।
এরপরে আমরা অস্থায়ী সদস্য বিষয়ে আমরা দেখো, অস্থায়ী সদস্য 5টি, কিন্তু মূল অঙ্গ সংগঠন 6টি, জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি। এগুলো কিন্তু অলরেডি তোমরা জেনে ফেলছো। অস্থায়ী সদস্য 10টি, অস্থায়ী সদস্য হচ্ছে 5টি, এবং একটা সময় এটির সদস্য সংখ্যা ছিল 11টি, অস্থায়ী ছিল 5টি ও অস্থায়ী ছিল 6টি, এরকম টোটাল 11টি ছিল। পরবর্তী এটা বাড়ানো হয়েছে। তো বেটুর যে ভাষা শব্দ, এটা হচ্ছে ল্যাটিন ভাষা, এটা পরীক্ষায় আসছে। পূর্ববর্তী পরীক্ষাগুলোতে এই শব্দটা পরীক্ষায় আসছে যে বেটু কোন ভাষা, ল্যাটিন। বেটু শব্দের অর্থ কি? আমি মানি না। বেটু শব্দের অর্থ কি? আমি মানি না, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে ইহুদিদের নামগুলো এমনি কঠিন। ইহুদিদের নামগুলো একটু কঠিন, হ্যাঁ এটা ঠিক। তোমরা যারা ক্লাসটা করেছো তোমরা জানো যে আসলে কত তথ্য তোমরা অলরেডি জেনে গেছো। যে নিরাপত্তা পরিষদে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য 15টি সদস্যের মধ্যে কমপক্ষে 9টি সদস্যের ভোট লাগে, এটা মনে রাখবা। নিরাপত্তা পরিষদে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে 15 সদস্যের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা আর কি, যে 15 জনের মধ্যে 9 জনের ভোট লাগবে একটা পক্ষে। ধরো যে নিরাপত্তা পরিষদের বলতেছে যে ইউএসএ এবং রাশিয়া যুদ্ধ লাগছে, হ্যাঁ, তো এই যুদ্ধ থামানোর জন্য কি করতে হবে? পিস কিপিং মিশন অর্থাৎ শান্তিরক্ষী মিশন পরিচালনা করতে হবে। পিস কিপিং মিশন যেটা পরিচালনা করবে সেটার জন্য নিরাপত্তা পরিষদে কি করতে হবে? যে ওই সম্মতি লাগবে, 9 জনের ভোট লাগবে। কয়জনের? সাধারণ নিরাপত্তা পরিষদের 9 জনের ভোট লাগবে। যদি 9 জনের ভোট না হয় তাহলে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য, এটা সাধারণ পরিষদ, তোমরা নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রম এবং সাধারণ পরিষদের 2/3 ভোটে, সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের 2/3 ভোটেই মূলত কোন সদস্য পদ পাবে। নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান এবং ব্রাজিল। আবার বলছি, নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান এবং কি? ব্রাজিল। এই তথ্যগুলো তোমরা মনে রাখবা। এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে মাত্র 1 মাস। এখানে মনে রাখা ভালো যে নিরাপত্তা পরিষদের 1 মাস কেন? কারণ নিরাপত্তার প্রয়োজনে 1 মাসের বেশি রাখা প্রয়োজন নাই, এটা মনে করা হয়, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে 1 মাসের বেশি নিরাপত্তা পরিষদ, নিরাপত্তাহীনতার কারণে যে 1 মাস সদস্য পদ দেওয়া হবে, সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে, ঠিক আছে। তাহলে নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কয় মাস? 1 মাস। 1 মাসের ভিতরে সে যা করতে পারে। অর্থাৎ এর বেশি একজনকে বেশি দিন সভাপতি রাখা যায় না বা রাখা হয় না। এরপরে আবার বলছি যে নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 মাস, 1 বছরে চলে যায় না। আন্তর্জাতিক শক্তি এজেন্সি, এটা জাতিসংঘের একটা যে অঙ্গ সংগঠন, ঠিক আছে। যে এর পূর্ণরূপ হচ্ছে এনার্জি এজেন্সি ইন্টারন্যাশনাল অ্যাটমিক। এটা পরমাণু বিষয়ক আণবিক শক্তি এজেন্সি, আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি। এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ায়, বুঝতে পারছো। এর প্রধানকে বলা হয় মহাপরিচালক। এটার ফুল ফর্মটা মনে রাখতে হবে। এবং এটা কি বিষয়ক? আন্তর্জাতিক আণবিক শক্তি বিষয়ক, অর্থাৎ পারমাণবিক শক্তি বিষয়ক। মনে রাখবে, এটা মনে থাকবে। এটা যদি মনে রাখতে পারো তাহলে বেশ, যে এটা জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটা তোমার অংশ, বা এটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে মানে কি করা? ওই যে আণবিক শক্তিকে ব্যবহার কমিয়ে আনা, অথবা ব্যবহার করলেও সেটা কিভাবে ব্যবহার করে সেটার একটা সুনির্দিষ্ট গাইডলাইন প্রণয়ন করা। তাহলে বুঝতে পারছো এই জিনিসটা? আন্তর্জাতিক যে অ্যাটমিক এনার্জি, তোমার এনার্জি এজেন্সি ইন্টারন্যাশনাল অ্যাটমিক। এরপরে যেটা, সেটা হচ্ছে কি? নারীর প্রতি সকল প্রকার বৈষম্য, যেটাকে আমরা বলি সিডাও সনদ। কি বলি? সিডাও, মনে রাখবা এটা। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা থেকে গত বছর পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এই সিডাও কি বিষয়ক? সিডাও হচ্ছে মূলত নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ বা কমিটি। এরপরে এটা গৃহীত হয় 1979 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে। এই সিডাও সনদ গৃহীত হয় 1979 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে। নারীদের জন্য এটা না, মেয়েরা বেশি ভালোভাবে মনে রাখবা, আর ছেলেরাও মনে রাখবা। হ্যাঁ, এখানে যেটা বলছে যে নারীর প্রতি বৈষম্য বিলোপ, হ্যাঁ, নারীর প্রতি কি? বৈষম্য বিলোপ। ওকে, নারীর প্রতি বৈষম্য বিলোপ বিষয়ক যে সনদ, সেটাকে বলে সিডাও সনদ। এই তোমার সিডাও কার্যকর হয় 1981 সালে। 79 সালে সেটা যে গৃহীত হয়। এবং এই সিডাও সনদ কার্যকর হয় 81 সালে, 2 বছর পরে, ঠিক আছে।
তাহলে এই যে 2 বছর পরে কার্যকর হয়, 2 বছর যে কোনো একটা মনে রাখতে পারলে হয়ে যাবে। যেই সনদ গৃহীত হয়েছিল সেটা 2 বছর পরে কার্যকর হয়েছে, তাহলে গৃহীত হওয়া 2 বছর আগে। 81 মনে রাখতে পারলে 79 মনে থাকবে, 79 মনে রাখতে পারলে 81 মনে থাকবে। এইভাবে তুলনা করে মনে রাখতে পারলে ভালো, নয়তো হচ্ছে তোমাদের প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়ালি মনে রাখাটা তোমাদের জন্য একটু কঠিন হবে। সিডাওয়ের পূর্ণরূপ কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশনস এগেইনস্ট উইমেন। এই যে মহিলাদের বিরুদ্ধে যত ধরনের বৈষম্য, সেই বৈষম্য বিলোপের যেই সনদ সেটাকে বলে সংক্ষেপে সিডাও সনদ। কি সনদ? সিডাও সনদ। এখানে যদিও লেখা আছে, আমি আবার লিখতেছি, সিডাও সনদ। বাংলাদেশ সিডাও অনুমোদন করা হয় বাংলাদেশে 3 বছর পরে। তাহলে এই যে সাল 3টা মনে রাখাটা একদম ইজি। সেটা হচ্ছে কি, যে গৃহীত হয়েছিল যে 1979 সালে, তার 2 বছর পরে 1981 সালে সিডাও সনদ কি হয়েছে, যে সেটা বাস্তবায়িত মানে সেটা গৃহীত হওয়ার পাশাপাশি কার্যকর শুরু হয়েছে। বাংলাদেশ সেটাতে স্বাক্ষর করেন কত সালে, যে 1984 সালে। এবং সিডাও এর বাংলাদেশি চেয়ারপারসন যিনি ছিলেন সালমা খান, তিনি যে 97 থেকে 98 এই সময়ের মধ্যেই তিনি সিডাও এর একজন চেয়ারম্যান হিসেবে ছিলেন, চেয়ারপারসন হিসেবে ছিলেন। এর পরবর্তী আলোচনায় যাই। এর পরবর্তী হচ্ছে তোমাদের এমসিকিউ। কথা আর নাই, হ্যাঁ, এখন তোমরা বলবা, এখন তোমরাই উত্তর দিবা। এখন কমেন্ট সেকশনে তোমরা আসো, আমি চাই যে তোমরা সেটার উত্তর দাও, একটার পর একটা। উত্তর হয়তো বা তোমরা দেখে ফেলেছো, এটা পারার কথা না পারার কথা না, এগুলো এমসিকিউগুলো উত্তর করার চেষ্টা করো। দ্রুত কমেন্ট সেকশনে জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। যেটা আমরা নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে কয়টি? 15টি। হ্যাঁ, সদস্য কয়টি? 15। এবং 10টি হচ্ছে কি অস্থায়ী, আর 5টি হচ্ছে অস্থায়ী। হ্যাঁ, তোমরা এখানে মনে রাখতে হবে যে অস্থায়ী অস্থায়ী নিরাপত্তা পরিষদের 15টি সদস্য সংখ্যা, এবং সেখানে 10টি হচ্ছে অস্থায়ী আর হচ্ছে কি 5টি অস্থায়ী। মনে থাকবে? 10টি অস্থায়ী, 5টি হচ্ছে অস্থায়ী, 5টি অস্থায়ী, যে এগুলো আমরা জানি, ঠিক আছে। এরপরের প্রশ্নে আমরা যাই। হ্যাঁ, কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য? এখানে প্রশ্নের আছে যে কোনটি অস্থায়ী। দেখো, নিরাপত্তা পরিষদে আমরা বললাম যে অস্থায়ী সদস্য হচ্ছে 5টি। সেই অস্থায়ী সদস্য কারা? এখানে আমরা জানি যে ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তাহলে এখানে কোনটা আছে? নিশ্চয়ই তোমরা মনে মনে উত্তর করার চেষ্টা করতেছো। উত্তর তোমরা করতে থাকো, আমি দেখতেছি তোমরা উত্তর করতেছো। এখানে কমেন্ট করেছে, মাহি কমেন্টস করেছে, ফাতেমা কমেন্টস করেছে, এবং ইকবাল কমেন্টস করেছে। একটু কমেন্ট সেকশনে জানাও, দেখি, বলতে থাকো, কমেন্ট করতে থাকো, দেখি তোমরা উত্তর হয় কিনা। অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে রাশিয়া যেটা, সেটা হচ্ছে অস্থায়ী সদস্য। রাশিয়া কি? অস্থায়ী সদস্য। ওকে, বাকিগুলো কিন্তু অস্থায়ী সদস্য নয়, কারণ এরা অস্থায়ী। অস্থায়ী সদস্য হচ্ছে 5টি। কি বলছি? যে ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই রাশিয়া হচ্ছে এখানে। এরপরেরটাতে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে কি, যে দ্য ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস ইজ লোকেটেড ইন, একটু আগেই তোমাদেরকে সেটা বলছি যে কোথায়, যে ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস, এটা কিন্তু জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন, তাই না? হ্যাঁ, আইসিজে বলা হয়। এটাকে কি বলা হয়? আইসিজে, ইন্টারন্যাশনাল আইসিজে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস। আর একটা আছে হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। ওকে, এটা হচ্ছে হ্যাগ শহরে, অর্থাৎ নেদারল্যান্ডসের হ্যাগ শহরেই মূলত এই কোডটি অবস্থিত। আইসিজে, ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস। ওকে, ইন্টারন্যাশনাল কি কোড অফ জাস্টিস। আশা করি তোমরা এটার উত্তর পেরেছো, অনেকেই পেরেছো। হ্যাগ শহরে অনেকেই ভুল উত্তর দিয়েছো, এগুলো মনে রাখতে হবে। নেদারল্যান্ডসের হ্যাগ শহরেই মূলত হচ্ছে আইসিজে এর কি, আইসিজে এর কি, কিছু লাগবে? আইসিজে এর কি, যে মূলত সদর দপ্তর। এরপরের প্রশ্নে আমরা যাই। এরপরের প্রশ্ন হচ্ছে কি, যে স্বীকৃত, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি? তোমরা এটা পারবা, এটা কোনো কঠিন কিছু না। এগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এখানে তোমরা দেখতেই পাচ্ছ, 6টি। উত্তর কয়টি? 6টি। অর্থাৎ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা, এগুলো পরীক্ষায় আসছে এরকম। তাহলে এতক্ষণ ধরে যেগুলো পড়াইছি, এগুলোর মাধ্যমেই তোমরা কিন্তু উত্তর করতে পারতেছো। যারা মনোযোগ ধরে ক্লাসটা করেছো, মনোযোগী হয়ে তোমরা পেরেছো, আর যারা মনোযোগী হয়ে ক্লাসটা করে নাই তারা পারবে না। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে, নিচের যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নয়,
এখানে আমরা জানি যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি। তার মধ্যে একটা হচ্ছে কি যে ইউকে, ইউএসএ অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং চীন। ওকে, ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া এবং কি চীন। এই যে রাষ্ট্রটার কথা বললাম, এই রাষ্ট্রগুলোর মধ্যে স্থায়ী সদস্য নয় কোনটা? এইখানে জার্মানি। যা তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যাকে দোষারোপ করা হয় সেই রাষ্ট্রটা হচ্ছে জার্মানি। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এগুলোর জন্য দায় চাপানো হয় কারকে? জার্মানির উপরে, সেই জার্মানি। ওকে, এরপরের প্রশ্নে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে কি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? এটা একটু আগেই তোমরা পেয়েছো, এটা তোমরা পারার কথা। বলো কমেন্ট সেকশনে দেখি যে ফাতেমা কমেন্টস করেছে, মাহি কমেন্টস করেছে, সামিহা কমেন্টস করেছে। ওকে, একটু কমেন্টস করো দ্রুত। স্লো হইয়া গেলেন? না, আমি স্লো হয়ে যাই নাই, আমার গলা ব্যথা করতেছে এই জন্য স্লো হয়ে গেছে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে জাপানে, এটা তোমরা পারার কথা। একটু আগেই তোমাদেরকে বলছি না জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাপানে। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এরপরের প্রশ্নটা হচ্ছে কি সার্বজনীন মানবাধিকার ঘোষণা। যারা পৌরনীতি পড়েছে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারার কথা। যদি তোমরা পৌরনীতি পড়ে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে। এটা প্রশ্নের উত্তর যে জাতিসংঘের সাধারণ, এই যে দেখো কত সালে ইউডিএইচআর কি, এইটার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউডিএইচআর। এই যে ইউডিএইচআর বা মানবাধিকারের, এটা বাংলা হচ্ছে কি মানবাধিকারের সার্বজনীন ঘোষণা। 1948 সালে 10 ডিসেম্বর এই মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করা হয় এবং সেই সার্বজনীন ঘোষণার মধ্যে 30টি মানবাধিকারের কথা বলা আছে। 30টি মানবাধিকারের কথা বলা আছে। তাহলে আমাদের পৃথিবীতে মানবাধিকারের সংখ্যা কয়টি? 30টি। এবং সেটা কত সালে বলছি? 1948 সালে 10 ডিসেম্বর। মানবাধিকার দিবস হচ্ছে এই 10 ডিসেম্বর। যদি বলা হয় যে মানবাধিকার দিবস কত তারিখ বা কত তারিখে, সেটা হচ্ছে 10 ডিসেম্বর। এটা মনে রাখবা। লাস্ট পর্যন্ত তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তোমাদের জানার আগ্রহ আছে যে জাতিসংঘের প্রথম মহাসচিব, এটা নাম্বার পড়ে গেছে, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? আচ্ছা, এটা একটা প্রশ্ন। জাতিসংঘের প্রথম মহাসচিব হামিদ উত্তর দিয়েছিল, যে কাইসার হামিদ উত্তর দিয়েছিল। সেটা হচ্ছে কি যে কাইসার হামিদ বলেছে যে তোমার উত্তরকে, যে তিনি বলছে যে ট্রিগবেলি। ওকে, ট্রিগবেলি উত্তরটা মনে হয় সেই উত্তরটা দিয়েছিল খুব সম্ভবত, যার কারণে আমি দেখেছি। তো তোমরা এটাও পারার কথা, জাতিসংঘের প্রথম মহাসচিব যে ট্রিগবেলি। এরপরের প্রশ্নে যায় যে কোন দেশ, মানে এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করবে? আচ্ছা, এটা সাম্প্রতিক প্রশ্ন। এটা পূর্ববর্তী বছরগুলোতে সাম্প্রতিক বিষয়ে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন থেকে এই প্রশ্নটা হয়েছে। তাহলে জাতিসংঘের বিষয়ে আমাদেরকে আপডেট থাকতে হবে, ঠিক আছে? ফিলিস্তিন। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। নিচের কোন দেশটি বা নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়, দেশটি হবে না, নিচের কোনটি দাপ্তরিক ভাষা নয়? আমরা জানি যে দাপ্তরিক ভাষা কয়টি? বলো। দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। সেই জায়গায় স্প্যানিশ এক্সেপশনাল ছিল, আরবি এক্সেপশনাল ছিল, রাশিয়ান ভাষা ছিল, রুশ। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে কিনা? তাহলে জার্মানি কখনো ভাষা ছিল না। তাহলে জাতিসংঘের ভাষা নয় কোনটা? জার্মানি। পারার কথা, এগুলো কঠিন না তো। দ্রুত প্রশ্নের উত্তর করার চেষ্টা করো, আমি তোমাদের সময় যাতে নষ্ট না হয় দ্রুত তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি। এরপরের প্রশ্নে যায়, জাতিসংঘ সাম্প্রতিক মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতনকে কি নামে অবহিত করেছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সাম্প্রতিক প্রশ্ন, বুঝতে পারছো? সাম্প্রতিক জাতিসংঘ বাংলাদেশের যে একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবের বিষয়েও কিন্তু জাতিসংঘ কথা বলেছে। ওকে, এটার উত্তর কি হবে বলো তো?
এটার উত্তর কি হবে? কমেন্ট সেকশনে জানাও দ্রুত যে এই নির্যাতনকে কি নামে অভিহিত করেছে। এটা কি জাতিগত উত্থান, জাতিগত অবক্ষয়, জাতির পতন, জাতিগত নিধন, কি? এটা যারা একটু সাইকোলজি যাদের ভালো, যাদের মেধা ভালো তারা পারবে, না পড়লেও পারবে। জাতিগত নিধন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, তারা অনেকেই তোমরা উত্তর করেছো। আইরা আহমেদ উত্তর করেছে, ইকবাল উত্তর করেছে, সঠিক উত্তর করেছে। প্রিন্সেস প্রিয়া উত্তর করেছে। প্রিয়া, তোমাদের তো বেশ শেষ হয়ে গেছে, তোমরা তো ইন্টারমিডিয়েটে ছিলে। প্রিন্সেস প্রিয়া কমেন্টস করেছে ভুল, জাতিগত নিধন। আচ্ছা, জাতিগত নিধন উত্তর হয়েছে। কায়সার উত্তর ভুল হয়েছে, ভুল করা যাবে না, ঠিক আছে। জাতিসংঘ কততম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের সদস্যপদ নিয়ে আলোচনা করা হয়? এটাও আসতে পারে। এটা যদিও বা পূর্ববর্তী প্রশ্ন, কিন্তু এটা আবার নতুন করে আসতে পারে, থাকতে পারে পরীক্ষায়। তো সুতরাং এটা হচ্ছে 66তম, ডাবল সিক্স, হ্যাঁ, লাকি সিক্স। ওকে, আমরা লাকি 7 বলি, সেই জায়গায় লাকি 6 মনে রাখতে হবে, ডাবল সিক্স। এরপরের প্রশ্নে আমরা যাই। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক? এটা তোমরা পারবা, বলো তো। একটু আগে আমি তোমাদেরকে সেটা বলেছি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি কোন দেশের নাগরিক? একটু কমেন্ট সেকশনে জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক। ইনি কি সেনেগালের, পর্তুগালের? ওকে, গ বলেছে। অস্ট্রিয়ার বলেছে। আচ্ছা, তামান্না তাবাসসুম, ভুল হচ্ছে। অস্ট্রিয়া কেন হবে? হ্যাঁ, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্যার রাইট কমেন্ট পড়েন না, ভুল কমেন্টটা কেন পড়লেন? প্রিন্সেস প্রিয়া, আমি ভুল কমেন্টটা পড়ি নাই, আমি কমেন্টই পড়েছি। সেটা রাইট না ভুল সেটা আমি জানি না, ঠিক আছে। এরপরে এটার উত্তর তোমরা অনেকেই দিয়েছো, ভুল উত্তর দিচ্ছ। কায়সার আহমেদ, পর্তুগাল হবে। আমি একটু আগে বলছি তো, তিনি পর্তুগালের নাগরিক, ঠিক আছে, যে পর্তুগালের নাগরিক। পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম আসছে না, এই পর্তুগিজরাই পর্তুগালের নাগরিক, এই পর্তুগালের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা 9 কোনটি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা 9 কোনটি? অর্থাৎ জাতিসংঘের দাপ্তরিক ভাষা 9, এটা এর আগেও একটু আগে পেয়েছে, এটা 2বার আসছে পরীক্ষায়, একাধিকবার আসে এরকম প্রশ্ন। এটা তোমরা পারবা। জার্মান ভাষা, স্প্যানিশ এবং আরবি দুইটাই কিন্তু জাতিসংঘের ভাষা। জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে? একটু আগে তোমাদেরকে সেটা আমি বলছিলাম যে কোন শহরে জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয়। মনে আছে যে কয়টি দেশের উপস্থিতিতে স্বাক্ষর হয়েছে? 50টি দেশের উপস্থিতিতে এই সনদ স্বাক্ষরিত হয়েছিল। 50টি দেশের উপস্থিতিতে এই সনদ স্বাক্ষরিত হয়েছিল। সেটা হচ্ছে কি জাতিসংঘ সনদ। ওকে, কোন সনদ? সান ফ্রান্সিসকো সনদ। ওকে, সান ফ্রান্সিসকো সনদ। এরপরে এই সম্মেলনের মধ্যে জাতিসংঘ সনদ কি হয়েছে? স্বাক্ষরিত হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে কি, আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের নামকরণ কে করেছিল? অর্থাৎ হচ্ছে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের নামকরণ কে করেছেন? আমরা জানি যে এটা যুক্তরাষ্ট্র করেছিল, যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এই মূলত এই নামকরণ করেন জাতিসংঘের নাম। তোমরা অনেকে এটা পড়েছো, এই যে আমরা ডিটেলস যখন পড়েছি তখন কিন্তু আমরা এটা জেনেছি, তাই না? তো এটা জানার কথা, এটা না জানার কথা না, এটা তোমরা পারবে, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে প্রশ্নগুলো একটার পর একটা। এটা যে তোমার জাতিসংঘের নামকরণ কে করেছিলেন, এটা প্রশ্নটা তো না, এটা তো এরকম হওয়ার কথা, নেদারল্যান্ড বলে। এই সাজ্জাদ, এরপরে প্রশ্ন, এটার উত্তর কিন্তু ভুল হয়েছে, উত্তরটা ভুল হয়েছে। নামকরণ কে করেছিলেন, এটা নেদারল্যান্ডস হবে না। জাতিসংঘের কোন 3টি শাখা নিয়ে 1945 সালে ইউনেস্কো গঠিত হয়? কোন 3টি শাখা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে যে কোন 3টি শাখা নিয়ে জাতিসংঘ হয়েছিল। বলো, এটার কমেন্টস জানো। এই যে লাস্ট যেটা, জাতিসংঘ কোন 3টি শাখা নিয়ে 1945 সালে ইউনেস্কো গঠিত হয়েছিল? ইউনেস্কো কিন্তু বিজ্ঞান প্রযুক্তি এই বিষয়ে। মোশাদ, একটা প্রশ্ন কোয়েশ্চেন প্যাটার্ন পাঠিয়েছিলাম না, ওখানে একটা উত্তর ভুল হয়েছে। জাতিসংঘের নামকরণ করেছিল কোন দেশ, এটা দেখে আসো, এটা উত্তরটা ভুল লিখছে। হ্যাঁ, এটা যুক্তরাষ্ট্র, আমি জানি, যতটুকু জানি। শিক্ষা, খাদ্য ও সংস্কৃতি নাকি স্বাস্থ্য, বিজ্ঞান ও সংস্কৃতি? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি। আমার মনে হচ্ছে 1 নম্বরটাই, শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি। দেখো, শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি হবে,
কারণ এটাকে বলা হয় যে বিজ্ঞান সংস্কৃতি। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কি যে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে কোথায়? প্যারিসে। কোথায়? প্যারিস অর্থাৎ ফ্রান্সে। ফ্রান্সে কোথায়? ফ্রান্স। এই শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক মানে সংস্থার নাম হচ্ছে কি ইউনেস্কো। ইউনেস্কো মনে থাকবে? ইউনেস্কো শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন কি? জাতিসংঘের মূল মন্ত্র বা মোটো কি? এই জাতিসংঘের মোটো কি? মোটো মানে হচ্ছে মূল মন্ত্র। প্রত্যেকটা সংগঠনের একটা মোটো থাকে, মূল মন্ত্র থাকে। সেটা হচ্ছে কি? জাতিসংঘের মোটো হচ্ছে এই পৃথিবী আপনার। তাহলে তোমার পৃথিবীকে তোমাকেই কি করতে হবে? তোমার পৃথিবীকে তোমাকেই সুন্দরভাবে রাখতে হবে, সুশৃঙ্খলভাবে রাখতে হবে এবং তোমার পৃথিবীকেই তোমাকে ধারণ করতে হবে। এরপরের প্রশ্ন কি? নিচের কোনটি জাতিসংঘের সদস্য নয়? এটা তোমরা ইজিলি পারবা। ভ্যাটিকান সিটি বা জাতিসংঘের সদস্য না। এটা তোমরা জানো যে ভ্যাটিকান সিটি হচ্ছে কি যে জাতিসংঘের একটা পর্যবেক্ষক রাষ্ট্র। এরপরের প্রশ্ন, কোফি আনান কোন দেশের নাগরিক? তোমাদেরকে কিন্তু অলরেডি আমি তোমাদেরকে সেটা বলেছি, ঘানার কোফি আনান, যিনি মূলত উপমহাসচিব পদ সৃষ্টি করেছে জাতিসংঘ। উপসংঘ কি না, আমি তো এটা হোয়াটসঅ্যাপে পাঠাইছি। হোয়াটসঅ্যাপটা লগ ইন আছে তোমার এখানে? হোয়াটসঅ্যাপে পাঠাইছি তো, তোমাদের উত্তর সহ পাঠাইছি না? ভুল দিয়ে দিচ্ছ। যে কোফি আনান কোন দেশের নাগরিক সেটা হচ্ছে কি ঘানার। এরপরের প্রশ্ন চলে যায়। এরপর প্রশ্ন হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? এটা পরীক্ষায় আসছে। এখানে প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসছে, এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? কে ছিলেন মনে রাখবা। কে ছিলেন? ও থান্ট। এটা একটু আনকমন নাম। এই যে দেখো উ থান্ট, মুক্তিযুদ্ধ 1971। মহাসচিব, তৎকালীন মহাসচিব ছিলেন জাতিসংঘের উ থান্ট, ঠিক আছে? উ থান্ট ছিলেন তৎকালীন মহাসচিব। ওকে, এরপরের প্রশ্নে আমরা যাই। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন কে? দায়িত্ব পেয়েছিলেন যে বাংলাদেশ থেকে কে দায়িত্ব পেয়েছিলেন বলতে পারবা? লাস্ট ওয়ান, মানে এটাই হচ্ছে তোমাদের শেষ, আর নাই। অনেকগুলো তোমরা পড়ছো, অনেক পড়ছো, এগুলো তোমরা পাবে আবার। যে জাতিসংঘের সাধারণ পরিষদের যিনি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি হচ্ছে কে? যে এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলেও পাওয়ার কথা, এটা এসএসসি লেভেলেও আছে। এটা হচ্ছে কি হুমায়ুন রশিদ চৌধুরী, ইনি বাংলাদেশের, ঠিক আছে? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশের থেকে, তিনি আর কেউ নয়, হুমায়ুন রশিদ চৌধুরী। এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয়, ঠিক আছে? এরপরের প্রশ্ন আর নাই, এবং এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। এবং এটা পুরোটাই আমরা শেষ করেছি, অনেক পড়া আমরা পড়েছি, ঠিক আছে? প্রায় 46টা স্লাইড আমরা পড়েছি, সেখানে অনেক তথ্য পড়েছি, জাতিসংঘ সম্পর্কে অনেক কিছুই আমরা জেনেছি। তোমরা বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধু বান্ধবীদেরকে বলবা। এবং আমাদের চলমান যে কোর্স, সেই কোর্স বিশ্ববিদ্যালয়, টার্গেট বিশ্ববিদ্যালয় যেই কোর্সটি, সেই কোর্সটি করলে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সেগুলো কভার হবে। বিশেষ করে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগে যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই কোর্সটা সাজানো হয়েছে। যারা পেইড বেসিক ক্লাসগুলো করতে চাও তোমরা ভর্তি হয়ে যাও দ্রুত সময়ের মধ্যে, এবং এখনও তোমাদের সেই অফারটি চলছে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করো এবং আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন আছে কি? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা সহজ পরীক্ষা নয়, তোমরা সময় নষ্ট করো না, সময় অপচয় করো না। তোমাদের পত্রিকা পড়তে হবে নিয়মিত জিকের জন্য, এর বাইরেও টিচারের গাইডলাইন অনুযায়ী ক্লাসগুলো করতে হবে। আজকের ক্লাসটা করতে পারি নাই, কারেন্ট ছিল না। তুমি ক্লাসটা করে নাও, এটা রেকর্ডেড থাকবে, ক্লাসটা করে নাও। ধন্যবাদ স্যার। ওকে ইকবাল, ধন্যবাদ তোমাকেও। তোমরা প্রতিদিন ক্লাস করবা, আর ফ্রি ক্লাসগুলো করো। কোর্সে ভর্তি হও বা না হও সেটা তোমাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ক্লাসগুলো করো, তো তাতে করে তোমরা উপকৃত হবে। আমরা প্রত্যেকটা ক্লাসের আগে এটাকে নিয়ে অ্যানালাইসিস করি। গত ক্লাসের পিডিএফ পাও নাই? গত ক্লাসের পিডিএফ ক্লাসগুলো করার সময় তোমরা চাইলে এক একটা স্লাইড স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, পরে এগুলো স্টাডি করে ফেললে হয়ে যায়। পিডিএফটা আমি দিতে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? পিডিএফটা আমি দিতে বলবো, হয়ে যাবে। তো তোমরা বলো কারো কোনো প্রশ্ন আছে কি? কারেন্ট অ্যাফেয়ার্স কেমন স্যার? কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো মামা,
কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে পড়তে পারো, আর নিয়মিত পত্রিকা পড়তে পারলে ভালো, এটা তোমাদের ভালো কাজে দিবে। আর কারো কোনো প্রশ্ন? তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে এতক্ষণ ছিলাম তোমাদের জিকের ইনস্ট্রাক্টর এবং পড়ালেখার ডিরেক্টর, আমি তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ রাশেদ। ওকে, ভালো থেকো।